আসসালামু আলাইকুম সবাইকে। ইনফিনিটি কেয়ার থেকে আমি মিরাজুন নাইম। আজকে তোমাদের সাথে এসেছি রসায়নের গুণগত রসায়ন, যা প্রথম পত্রের সাথে জড়িত। আচ্ছা, আমরা সামনে অগ্রসর হই। আমাদের প্রথম বিষয় হচ্ছে পরমাণু ও কণিকা সমূহ। চলো দেখি পরমাণু কি। আমরা সবাই জানি পরমাণু কি। এরপর আমি দেখিয়েছি পরমাণু হচ্ছে একটা পদার্থ, সেটা হতে হবে অবশ্য মৌলিক পদার্থ, এবং সেটা হবে ওই পদার্থেরই ক্ষুদ্রতম কণা, এবং এটার স্বাধীন অস্তিত্ব নেই। তার মানে কি, এটা স্বাধীনভাবে থাকতে পারবে না। আচ্ছা, আর পরমাণুকে ভাঙলে তিন ধরনের কণিকা আমরা পাই। প্রথম হচ্ছে স্থায়ীমূল কণিকা। স্থায়ীমূল কণিকা হলো একটা পরমাণু ভাঙলে আমরা সব সময় যে কণিকাগুলো পাবো সেগুলি হবে স্থায়ীমূল কণিকা। এখানে আমরা দেখতে পাচ্ছি স্থায়ীমূল কণিকা আমরা পাই হচ্ছে তিন ধরনের: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমি উদাহরণগুলোর পাশাপাশি যারা এগুলো আবিষ্কার করেছে তাদের নাম দিয়ে দিয়েছি। দেখো, ইলেকট্রন আবিষ্কার করেছেন বিজ্ঞানী জে জে থমসন, প্রোটন আবিষ্কার করেছেন গোল্ডস্টেইন, আর নিউট্রন আবিষ্কার করেছেন জেমস চ্যাডউইক। আর এই তিনটার মধ্যে কেবলমাত্র ইলেকট্রন অবিভাজ্য এখন পর্যন্ত। সামনে হয়তো এটাকেও বিভাজিত করা যেতে পারে। তো তবে বর্তমান পর্যন্ত এটা, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে অবিভাজ্য। পরবর্তীতে আসে অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা হচ্ছে এই কণিকাগুলো পরমাণুতে পাওয়া যাবে, কিন্তু এদের স্থায়িত্ব কাল হবে খুব কম সময়, মানে অল্প সময়ের জন্য পাওয়া যায়। এগুলো রেগুলার না। যেমন নিউট্রিনো, পজিট্রন, মেসন, অ্যান্টিপ্রোটন প্রভৃতি। এদের এদের আবিষ্কারকের নামগুলো আমি দিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আবিষ্কার করা সংখ্যা অনুযায়ী অস্থায়ী মূল কণিকার সংখ্যা হচ্ছে প্রায় 200টি। সর্বশেষ কণিকা যেটা আমরা পাই পরমাণু থেকে সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। পদার্থ ভাঙলে হচ্ছে আমরা পরমাণু পাই, এবং এই পরমাণুরই একটা অংশ হচ্ছে এই কণিকা সমূহ। তো স্থায়ী ও অস্থায়ী কণিকা যদি আমরা বাদ দেই, আরো এক ধরনের কণিকা আমরা পাই, সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। এবং এগুলো হচ্ছে, আমরা অন্যান্য যে কণিকাগুলো দেখলাম এগুলো হচ্ছে কিছুটা ভারী হয়। যেমন এখানে ডিউটেরন কণিকা আছে, আলফা কণিকা আছে। আচ্ছা, ডিউটেরন কণিকাটাকে আমি একটু বলি ছোট করে। সেটা হচ্ছে হাইড্রোজেনে বিভিন্ন ধরনের আইসোটোপ আছে। তো সাধারণত আমরা যে হাইড্রোজেনটাকে পর্যায় সারণীতে স্থান দিয়ে রাখি বা সব জায়গায় সাধারণত ব্যবহার করি, সেটার পারমাণবিক সংখ্যা 1 এবং এটার ভর সংখ্যাও 1। কিন্তু এর যে দ্বিতীয় আইসোটোপ আছে সেটাকে বলা হয় ডিউটেরন, মানে ডিউটেরিয়াম বলা হয়। ডিউটেরিয়াম থেকে ডিউটেরনটা আসে। ডিউটেরিয়ামটা হচ্ছে একটা প্রোটন থাকবে হাইড্রোজেনে, কিন্তু সাথে একটা নিউট্রন থাকবে। প্রোটিয়ামে যেমন নিউট্রন থাকে না, কিন্তু ডিউটেরিয়ামে থাকে। তো ওটা থেকে ডিউটেরিয়াম থেকে ডিউটেরন আসে। এখন ডিউটেরনটা কিভাবে আসে দেখো, আমরা জানি যে হাইড্রোজেনের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। এই একটা ইলেকট্রন যখন দিয়ে দিবে ডিউটেরন কণিকা, তখন যে ডিউটেরন যে নিউক্লিয়াস থাকবে সেটাকেই বলা হবে, ডিউটেরিয়ামের যে নিউক্লিয়াসটা থাকবে সেটাকেই বলা হবে ডিউটেরন কণিকা। আলফা কণিকা হচ্ছে হিলিয়াম, যে নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি হাইড্রোজেনের পরে যে হিলিয়াম আসে, পারমাণবিক 2 সংখ্যা বিশিষ্ট যে পরমাণুটা আছে, তার শুধুমাত্র তার নিউক্লিয়াসটাকে আমরা আলফা কণিকা বলি। অর্থাৎ তার কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। এই 2টা ইলেকট্রনকে আমরা হচ্ছে কোনোভাবে অপসারিত করলে আমরা একটা কণিকা পাবো, সেটার নামই হচ্ছে আলফা কণিকা। আচ্ছা, আরেকটা ছোট টপিক, ছোট একটা জিনিস, সেটা হচ্ছে কোয়ার্ক কণিকা। কোয়ার্ক কণিকাটা হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে ইলেকট্রন অবিভাজ্য,
তার মানে বাকি দুটা কে কে আছে, প্রোটন এবং নিউট্রন। এগুলোকে ভাঙলে আরো এক ধরনের একটা কণিকা পাওয়া যায়, সেটাকেই বলা হয় কোয়ার্ক কণিকা। ভবিষ্যতে হয়তো তোমরা ধরো ভার্সিটিতে যারা পড়বা তারা এই কোয়ার্ক কণিকা নিয়ে আরো ভালো বিস্তারিতভাবে জানতে পারবা। কোয়ার্ক কণিকাকে আরো 6 ভাগে ভাগ করা যায়, তো এটা তোমাদের প্রয়োজন নেই এবং এটা অ্যাডমিশনেও আসে না, ঠিক আছে? তো তোমরা নিশ্চিন্তভাবে এটুকু তথ্যই রাখো পরমাণু এবং এদের কণিকা সমূহ। আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আছে আমাদের পরমাণু মডেল ও প্রাথমিক ধারণা। আচ্ছা, 9-10-এ তোমরা সম্ভবত পরমাণু মডেল নিয়ে পড়েছো, যেমন রাদারফোর্ড এবং বোরের। তো এটা আশা করি তোমাদের জন্য সহজ হবে। কিছু নতুন জিনিস এর মধ্যে জড়িত আছে, সেটা আমরা স্লাইডগুলো পর্যবেক্ষণ করলে বুঝতে পারবো। তো মডেলগুলো কি কি আছে? রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল এবং কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। আমাদের ইন্টারমিডিয়েটে আমরা শুধুমাত্র রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। রাদারফোর্ডের পরমাণু মডেল 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছিলেন। তো এই রাদারফোর্ড যে তার মডেল দিয়েছেন তার ভিত্তি হচ্ছে আলফা রশ্মি পরীক্ষা বলা হয়। তো আমি একটা ছোট করে একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে তোমরা দেখো, তাহলে তো আশা করি কিছু জিনিসটা বুঝতে পারবে যে আলফা কণিকা পরীক্ষাটা কি। আচ্ছা, এখানে হচ্ছে গোল্ডের স্বর্ণপাত নিয়েছে, আর এটা হচ্ছে লেডের মধ্যে হচ্ছে আলফা কণিকাগুলোকে হচ্ছে আবদ্ধ রাখা হয়। দেখো এখানে কি কি ইউজ করছে তা দিয়ে দিয়েছে। আর একটা এটা মানে যে একটা পাইপের মধ্যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করা হবে যে আলফা কণিকার একটু ভালো করে খেয়াল করো যে সরাসরি সোজা পথে হচ্ছে আলফা কণিকাগুলো আসতেছে এবং এখানে এই এই জায়গাতে হচ্ছে তোমাদের হচ্ছে আলফা কণিকার পরিমাণ বেশি, আর এইখানে দেখো আলফা কণিকার পরিমাণটা কম, এখানে আরো কম। দেখো এই যে কিছু বিচ্যুতি করতেছে, যে নিউক্লিয়াস এখানে স্বর্ণের যে নিউক্লিয়াস, গোল্ডের যে নিউক্লিয়াস ওখান দিয়ে বিচ্যুত হচ্ছে, ঠিক আছে? তো এই পরীক্ষা থেকে রাদারফোর্ড সিদ্ধান্ত নিয়েছেন যে দেখো অধিকাংশ কণা স্বর্ণপাত ভেদ করে চলে যাবে। তো এখানে একটা আইটেম আসেনি, আমি কারেকশন করে দিচ্ছি, অধিকাংশ কণা স্বর্ণপাত ভেদ করে চলে যাবে। দেখো আমরা এখানে দেখেছিলাম যে ভিডিওটাতে একেবারে সোজা পথে আলফা কণিকার পরিমাণগুলো বেশি, আর অল্প কিছু আলফা কণা এদিক সেদিক বেঁকে যায়। দেখো আমরা যখন অন্য জায়গায় যখন আমাদের যেটা দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছিল আলফা কণিকার অস্তিত্ব, সেটা দিয়ে যখন আমরা একটু এক সাইডে আনি, আমরা অল্প কিছু সংখ্যক আলফা কণিকা দেখতে পেয়েছি। আর সব কণিকা, এখানেও একটা ভুল হয়েছে, সব কণিকার একটি মাত্র কণা ফিরে আসবে, সব কণিকার একটি মাত্র কণিকা ফিরে আসবে। তো যার কারণে আমরা যখন আরো পিছনের দিকে নিয়েছি, আমরা কেবল একটা কণিকাই দেখতে পাচ্ছিলাম। তো এই পরীক্ষা থেকে রাদারফোর্ড এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। আচ্ছা, বিজ্ঞানী রাদারফোর্ড কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে পরমাণুর ভিতরে অধিকাংশ স্থানই ফাঁকা। দেখো আমরা গোল্ডের যে নিউক্লিয়াসগুলো দেখতে পাচ্ছিলাম, এই নিউক্লিয়াসে জাস্ট খালি নিউক্লিয়াস ব্যতীত আদার্স যে পার্টটুকু এগুলো ফাঁকা ছিল, ঠিক আছে? তো ওটাই এখানে বোঝানো হয়েছে যে পরমাণুর ভিতরে অধিকাংশ স্থানই ফাঁকা। তারপরে পরমাণু কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে একটি চার্জযুক্ত বস্তুকণা থাকে। রাদারফোর্ড একে নিউক্লিয়াস বলে অভিহিত করেছেন, যে রাদারফোর্ড একে নিউক্লিয়াস বলে অভিহিত করেছেন। তার মানে দেখো তোমরা এই যে মানে পরমাণুর যে আমরা যে গোল্ড বা সোনার যে পরমাণুটা দেখেছিলাম, এটার মধ্যে একটা ছোট যে হলুদ কালারের যে অংশটুকু দেখেছিলাম, এটাই আমরা হচ্ছে নিউক্লিয়াস দেখেছিলাম। এটা ধনাত্মক অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস, যেখানে প্রোটনটা থাকে। আর নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর তুলনায় নিরতিশয় ক্ষুদ্র, অর্থাৎ আমরা দেখেছি যে গোল্ডের পরমাণুটা কত বড় আর তার নিউক্লিয়াসটা কত ছোট, ঠিক আছে? দেখো তার মানে বোঝাচ্ছে যে কত যে ছোট, নিরতিশয় মানে
অতিশয় ক্ষুদ্র, মানে অতিশয়ের চেয়ে ক্ষুদ্র যে নিউক্লিয়াসটা, এটা বোঝাচ্ছে। আর পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, এটা কিভাবে বুঝলাম? পরমাণুর যে বেশিরভাগ জায়গা ফাঁকা, ফাঁকা জায়গার কি কোনো ভর থাকে বলো? ফাঁকা জায়গায় কোনো ভর থাকে না। যদি ভর থাকে সেটা একমাত্র নিউক্লিয়াস, ওখানে প্রোটন থাকতে পারে বা নিউট্রন থাকতে পারে। এই নিউট্রন বা প্রোটনেরই শুধুমাত্র ভর থাকবে, আর অন্য কোনো কিছুর ভর থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভর যদি কোনো কিছু না থাকে, তাহলে তাহলে সমস্ত ভর কোথায় আছে? নিউক্লিয়াসটাতেই আছে। তো এই জন্যই বলা হচ্ছে যে পরমাণু, একটা পরমাণুর তুমি ধরো এবং এটার যে সমগ্র ভর, এটা আসলে আলটিমেটলি ফাঁকা জায়গা তুমি বাদ দাও, তুমি যদি ফাঁকা জায়গাটাকে বাদ দিয়ে খালি নিউক্লিয়াসটাকে ধরো, কথা কথা তুমি ধরছো, ওটার যে ভর আর পুরো পরমাণুর ভর সেম থাকবে। এখানে তুমি ইলেকট্রনের কথা বলতে পারো, বাট ইলেকট্রনের ভর অতিশয় নগণ্য, অতিশয় নগণ্য। কারণ ইলেকট্রনের ভর আমি বলি, একটা পরমাণুতে প্রোটনের ভর হয় দেখো 1.673 ইন্টু 10⁻15, আর ইলেকট্রনে হয় 9.11 ইন্টু 10⁻31 কেজি। দেখো কত ছোট। তুমি ঘাত হিসেবে চিন্তা করো, তোমরা ভাগ দিয়ে দেখবা যে এটা মোটামুটি 10⁻15 আশেপাশে হচ্ছে, মানে ওজন কম বেশি হচ্ছে এখানে, ঠিক আছে? ইলেকট্রনটার ভর এত কম, তো 10⁻15 একটা বড় নাম্বার, ঠিক আছে? সরি, এত ছোট, মানে ইলেকট্রন অনেক ছোট, ভরও কম। তাই হচ্ছে ইলেকট্রনের ভরটাকে আমরা বাদ দিয়ে পরমাণু ভর যদি আমরা হিসাব করতে চাই, তাহলে আমরা নিউক্লিয়াসের ভরটাকে আমরা বিবেচনা করি। আচ্ছা, স্বীকার্যতে আসি। রাদারফোর্ড তার যে স্বীকার্যগুলো দিয়েছিল মডেলে, সেগুলোতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র গোলাকার স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত, একে পরমাণু বলে। আচ্ছা, আমরা প্রথমে যে সংজ্ঞাটা দেখেছি যে পদার্থর গাঠনিক একক হচ্ছে কি? পরমাণু। পদার্থের গাঠনিক পদার্থ ভাঙতে 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 শেষ পর্যন্ত তোমরা পরমাণু পাবা। তো এটাই এখানে বোঝানো হচ্ছে যে প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র গোলাকার স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত, একে পরমাণু বলে। আর এর কয়টা অংশ? দুইটা অংশ, কেন্দ্র বা নিউক্লিয়াস, কেন্দ্র বহির্ভূত অংশ। আমরা যে একটা নিউক্লিয়াস দেখতে পাই, নিউক্লিয়াস আছে এবং এর ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অংশ, আর কেন্দ্রটাই হচ্ছে নিউক্লিয়াস, যেটাতে চার্জ থাকে। পরমাণু কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে চার্জযুক্ত বস্তুকণা থাকে, একে নিউক্লিয়াস বলে। একটু আগেই বলেছি পরমাণুর সমস্ত ভর কেন্দ্র বা নিউক্লিয়াসে থাকে, সেই কারণে নিউক্লিয়াসের ভরকে পারমাণবিক ভর বলে। দেখো, একটু আগেই তোমাদের বললাম যে তুমি যদি পরমাণু ভরটা তুমি নির্ণয় করতে চাও, তাহলে তুমি ফাঁকা জায়গাটা বাদ দিলে যে ভরটা পাবা নিউক্লিয়াসের, সেটাই আসলে পরমাণুর ভর তুমি যদি মাপো। এটাই এখানে বোঝানো হয়েছে। পরমাণু হবে চার্জ নিরপেক্ষ, কারণ কেন্দ্রে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে, কক্ষপথে ততগুলো ঋণাত্মক চার্জযুক্ত এখানে চার্জ হবে, চার্জযুক্ত ইলেকট্রন থাকে। তার মানে কি? কেন্দ্রে ধরো আমি হাইড্রোজেন দিয়ে বুঝাই, হাইড্রোজেন একটা প্রোটন থাকে, একটা চার্জ +1 ধরি বোঝার সুবিধার জন্য। কক্ষপথেও থাকে প্লাস, মানে একটা নেগেটিভ চার্জযুক্ত একটা ইলেকট্রন। তো তাহলে কি হচ্ছে, তুমি প্লাস মানে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হচ্ছে, দুইটা নালিফাই হচ্ছে হয়ে চার্জ জিরো হয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে চার্জ নিরপেক্ষ কণা। ঠিক আছে? পরমাণু কখনো চার্জযুক্ত হতে পারবে না। ওটা ওটা যদি ধরো যে কোনো কারণে ইলেকট্রনটা অপসারিত করা হচ্ছে বা একটা ইলেকট্রন বেশি দেওয়া হচ্ছে, ওটা না, তখন আর চার্জ নিরপেক্ষ থাকবে না। কারণ যখন একটা ইলেকট্রন অপসারিত করা হলো, তাহলে হাইড্রোজেন প্লাস হয়ে গেল, তাহলে একটা প্লাস আর মানে কোনো নেগেটিভ চার্জ নেই। আবার ধরো দুটো নেগেটিভ চার্জ আনা হয়েছে হাইড্রোজেনের কক্ষপথে, অর্থাৎ দুইটা ইলেকট্রন আনা হয়েছে, আর কেন্দ্রে একটা পজিটিভ চার্জযুক্ত প্রোটন আছে। তার মানে কি হলো, নালিফাই হলো না। নালিফাই না হলে এটা না নিউট্রাল থাকবে না, তখন এটা না আসলে পরমাণু না, ওটা হয়ে যাবে আয়ন। আয়ন কখনো চার্জ নিরপেক্ষ থাকতে পারে না, কিন্তু পরমাণু সব সময় চার্জ নিরপেক্ষ থাকবে। ঠিক আছে? আচ্ছা, সৌরজগতের
সূর্যের চারদিকে গ্রহগুলো যেভাবে ঘুরে ঠিক তেমনি ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরতে থাকে, তাই একে সৌর মডেল বলে। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয় কারণ রাদারফোর্ড হচ্ছে সৌরজগৎ কি করে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ, উপগ্রহ না তো বিভিন্ন গ্রহ হচ্ছে সূর্যের চারদিকে ঘুরে, তেমনি প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে। এটাকে এই হচ্ছে মানে সৌর মডেলের সাথে তুলনা করেছেন রাদারফোর্ড, তাই একে সৌর মডেল বলে। আচ্ছা, নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনরত ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে, যেমন কেন্দ্রমুখী আকর্ষণ বল আর কেন্দ্রবিমুখী বল। এই ধরনের বলের মান সমান কিন্তু দিক ভিন্ন। আচ্ছা দেখো, এই দুইটা বলের কাজকে আমি বলি। তোমরা ফিজিক্সের সামনে হয়তো পড়তে পারো যে কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল এ নিয়ে হয়তো ফিজিক্সে থাকবে, তো আমি শর্টলি বলে দিচ্ছি। একটা ধরো যে তুমি টেনিস বল দড়ি দিয়ে বেঁধে তুমি ঘুরাচ্ছ, এখন তুমি দেখবা যে ঘুরানোর সময় তোমার টেনিস বলটা দড়ি সহ ছুটে যেতে চায়, তো এটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, মানে বাইরে চলে যেতে চায় কিন্তু আবার যেতে পারে না, কারণ তুমি যে ধরে রাখছো, তুমি ধরে যে ঘুরাচ্ছ একটা টান কাজ করতেছে, যার কারণে তোমার এটা ছিটকে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এই দুইটার মান আসলে সমান। ধরো কম বেশি যদি হতো তাহলে তোমার কাছে বলটা চলে আসতো, অথবা যদি মানে ছুটে যাওয়া বলটা বেশি হতো তাহলে দেখতে যে দড়ি ছিঁড়ে চলে গেছে। যেহেতু এটা সমান থাকে তার কারণে হচ্ছে এই কারণে ঘুরতে থাকে, তোমার কাছেও আসে না আবার বাইরে চলে যায় না। দেখো পরমাণুতেও তাই হয়। যদি ইলেকট্রন কি কখনো মানে ঘুরতে ঘুরতে ধুম করে ছুটে যায় না, সব সময় ঘুরতে থাকে। আবার কখন নিউক্লিয়াসে পড়ে কখনো দেখছো কখনো শুনছো না, এটা সব সময় কক্ষপথেই আছে, কক্ষপথেই থাকবে, ঘুরতে থাকবে। তো এখানে কেন্দ্রবিমুখী বল কাজ করবে ইলেকট্রনের বাইরে চলে যাওয়ার জন্য, আর প্রোটনের কারণে কেন্দ্রমুখী বল থাকবে ইলেকট্রনকে ধরে রাখার জন্য। যার কারণে এই দুইটা বলের মান সমান কিন্তু দিক ভিন্ন। দিক ভিন্ন হওয়ার কারণেই হচ্ছে বিপরীতমুখী ভেক্টর। যখন তোমরা পড়বা ফিজিক্সে তখন এটা তোমাদের আরো ক্লিয়ার হবে বিপরীতমুখী কেন হয়েছে, সে একইমুখী না কেন। একইমুখী হলে হচ্ছে তখন হচ্ছে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত, বিপরীতমুখী হওয়ার কারণে এক ধরনের নালিফাই হচ্ছে এখানে। ধরো ওই যে একটু আগে চার্জের মতো প্লাস হয় মাইনাস হয়, যার কারণে হচ্ছে নালিফাই হয়, এখানেও ব্যাপারটা এক ধরনের এরকম। আচ্ছা, আমরা এখন রাদারফোর্ডের সীমাবদ্ধতা দেখব। রাদারফোর্ড অনেক সুন্দর করে মডেল দিয়েছে, আমরা দেখেছি। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা আছে ভয়ঙ্কর। দেখো আমরা দেখি আসো, রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌর মডেল বলেছেন, যা ঠিক নয়। কারণ সৌরজগতের সূর্য ও গ্রহগুলো আর উপগ্রহ চার্জহীন, আর পরমাণুর ক্ষেত্রে সেটা হয় চার্জযুক্ত। তো চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর সাথে কখনো তো মিল হবে না। দেখো পৃথিবী ঘুরতেছে সূর্যের চারদিকে, ঠিক আছে, কোনো কি ঘুরে মানে সরি কোনো চার্জ আছে দুইটার মধ্যে না, এখানে অন্য বল কাজ করে। আর পরমাণুতে নিউক্লিয়াস বা প্রোটনকে কেন্দ্র করে ঘুরতেছে ইলেকট্রন, এখানে তো তো অবশ্যই চার্জ আছে, এখানে তো আলাদা কোনো বল কাজ করছে না। তো এই কারণে হচ্ছে এই মডেলটাকে যে সৌর মডেল বলা হচ্ছে এটা ঠিক না। কারণ চার্জযুক্ত বস্তু আর চার্জহীন বস্তু এটার সাথে তুমি কিভাবে কম্পেয়ার করবে, কোনোভাবে তো কম্পেয়ার হচ্ছে না। যার কারণে এটা একটা সীমাবদ্ধতা রাদারফোর্ড মডেলের। রাদারফোর্ডের মডেল যেটা সেটা হচ্ছে অস্থায়ী মডেল, কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ড বলেছেন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনত অবস্থা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, নিউক্লিয়াসে পতিত হবে, যা সম্ভব নয়। আচ্ছা, একটু আগে তো আমি বললাম ইলেকট্রন কখনো নিউক্লিয়াসে পড়বে না, কিন্তু ম্যাক্সওয়েল তার একটা তত্ত্ব আছে, বিকিরণ তত্ত্ব আছে, যে বলা হয়েছে যে মানে আবর্তনরত কোনো কণা, সেটা যে কোনো কণা হতে পারে, সেটা হচ্ছে অনবরত এক্স রশ্মি মানে এক্স রে বলে যেটাকে, গামা রশ্মি বা বিভিন্ন শক্তি, এইগুলো হচ্ছে বিকিরণ করবে।
তো শক্তি যদি বিকিরণ করে ফেলে একটা কণা, তো সেটা কি হবে? তার কি ঘোরার শক্তিটা থাকবে? শক্তি তো সে আসলে কি করছে, ছেড়ে দিচ্ছে, বিকিরণ করে দিচ্ছে। ঘোরার শক্তি যদি না থাকে তাহলে তো সে ঘুরতে পারবে না। এখানে রাদারফোর্ড ভেবেছেন যে মানে তার ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রনটা যখন ঘুরবে এভাবে শক্তি ছেড়ে নিউক্লিয়াসে পতিত হবে, কিন্তু ইলেকট্রন এভাবে কখনো অনবরত শক্তি ছাড়ে না, যার কারণে নিউক্লিয়াসে পতিত হওয়া সম্ভব নয়। এটাও রাদারফোর্ড মডেলে একটা মেজর একটা ভুল। রাদারফোর্ড তার পরমাণু মডেলে অনুযায়ী ইলেকট্রন যে শক্তি বিকিরণ করবে তার রূপান্তর সম্পর্কে ব্যাখ্যা দেননি। অর্থাৎ এই মডেলে বিকিরণকৃত শক্তি যে বর্ণালীতে পরিণত হবে সে সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, তোমরা 9-10-এ পড়েছো যে যে বোরের মডেল থেকে যে শক্তি মানে ইলেকট্রন যে শক্তি বিকিরণ করে সেটা থেকে বর্ণালী পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু আবার রাদারফোর্ড মডেলে ব্যাখ্যা করা হয়নি, বা রাদারফোর্ড সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারেননি। এটা রাদারফোর্ড মডেলে একটা সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলে কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই। আমরা এই মডেলটা সিদ্ধান্ত দেখলাম, স্বীকার্য দেখলাম, তারপর হচ্ছে পর্যবেক্ষণ দেখলাম, কোনোটাতে কিন্তু আকৃতি ছিল না। ঠিক আছে, তো এই কারণে একটা প্রবলেম বোরের মডেলে সেটা ক্লিয়ার করা হয়েছে, সেটা আমরা সামনে দেখব। রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে যে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এটা থেকে শুধুমাত্র হাইড্রোজেনে ব্যাখ্যা করা যাবে, আর কোনো মডেলের ক্ষেত্রে কিন্তু না ব্যাখ্যা করা যায় না। কারণ যখন মানে ব্যাখ্যা করতে যাওয়া হয় তখন আরো অনেক কিছু স্পেসিফিক রিজন, কজ, ইফেক্ট এগুলো আসে, যেটা রাদারফোর্ড পরমাণু মডেলে ক্লিয়ার না, বা কোনো এক্সাক্ট পজিশন নাই, তো যার কারণে সেটা দ্বারা ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, বোরের পরমাণু মডেল, সেটা হচ্ছে বিজ্ঞানী বোর 1913 সালে তার এই মডেলটা দিয়েছিলেন। স্বীকার্যে আসি। স্বীকার্য 3টা: শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, কণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, এখানে লেখাটা মানে আসে নাই, ঠিক আছে, একটু ভালো করে এটা শুনে নাও। দেখো, আমি তোমরা হচ্ছে অনেকে স্লাইড দেখবা, হয়তো ক্লাসটা লম্বা হতে পারে, স্লাইড দেখবা, কিন্তু যেই জায়গায় তোমাদের প্রবলেম হবে বা বুঝতে পারো না, একটু ডাউট হচ্ছে, সেই জায়গাটা তোমরা ভিডিওটাতে একটু টেনে একটু দেখে নিবা যে ভাইয়া কি বলতেছি, ঠিক আছে, একটু, তাহলে যে জায়গায় ডাউট আছে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমি আবারও বলছি, তৃতীয় যে স্বীকার্য সেটা হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব হচ্ছে আমাদের প্রথমে আসে, আমরা আসো দেখি। ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, মানে নিউক্লিয়াস নিউক্লিয়াস কি দেখেছি, সরাসরি চলে যাচ্ছি, যে নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, মানে বৃত্তের মতো করে ঘুরবে, এটাই বলা হচ্ছে। একটা নির্দিষ্ট কক্ষপথে বা শক্তি স্তরে নিউক্লিয়াসে আবর্তন করার সময় ইলেকট্রন শক্তি শোষণও করবে না বা বিকিরণও করবে না। রাদারফোর্ড মডেলে যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে ঘুরতে ঘুরতে শক্তি ছাড়বে, কিন্তু এটা কখনোই করে না। একটা ফিক্স শক্তি স্তরে যতক্ষণ সে আছে ঘুরতেছে ততক্ষণ সে শক্তি ছাড়বে না, সেটা বোর স্পষ্ট করে তার মডেলে বলেছে। নিউক্লিয়াসের চতুর্দিকে যে সমস্ত অঞ্চল দিয়ে ইলেকট্রন আবর্তন করে তাদেরকে শক্তি স্তর, এখানে দেখো শক্তি স্তর, মানে এখানে একটু ভুল হচ্ছে, শক্তি স্তর বা কক্ষপথ বলে। এদেরকে ইংরেজি বর্ণমালা কে, এল, এম, এন, ও প্রভৃতি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, প্রথম কক্ষপথ হলে কে, দ্বিতীয় হলে এল, তারপর এম, তারপর এভাবে পর্যায়ক্রমে যাবে। যেমন হাইড্রোজেন প্রথম কক্ষপথে হলে ওটা হচ্ছে কে শক্তি স্তর, এরপরে তুমি যদি সামনের পরমাণুগুলোর ক্ষেত্রে আগাও তারপরে এল, এম, এন, ও এভাবে করে আগাতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, কেন্দ্র থেকে যত দূরে যাওয়া হবে শক্তি স্তরের আকার তত বাড়তে থাকবে। দেখো, আচ্ছা দেখো, তোমাদের দেখাই, এই যে দেখো, প্রথম শক্তি স্তরটা ছোট, দ্বিতীয় শক্তি স্তরের বড়, এই এখানে সেটাই বলা হচ্ছে, কেন্দ্র থেকে যত দূরে যাওয়া হবে শক্তি স্তরের আকার তত বাড়তে থাকবে। আর এই যে দেখো কে, এল, এম, এন, ও,
এটা এখানে কিন্তু আমি ক্লিয়ার করেছি, দেখেছো স্লাইডটিতে মানে ছবিটাতে। আচ্ছা, কেন্দ্র থেকে যত দূরে যাওয়া হবে ইলেকট্রনের বেগ বা শক্তি স্তরের শক্তি তত বৃদ্ধি পাবে। কিভাবে সেটা দেখো, এই যে দেখো এখানে স্লাইডটাতে ক্লিয়ার হও। দেখো যত দূরে যাচ্ছে শক্তি স্তরের আকার মানে শক্তি বাড়তেছে, দেখো একটা গ্রাফের মতো করে দিয়েছে। যত নিচে শক্তি স্তর তত কম শক্তি, যত উপরে যাচ্ছে তত শক্তি বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। সেটা হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে চারদিকে যে মানে নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনটা আবর্তন করবে সেটা ভরবেগ h/2 পাই এর অখণ্ড গুণিতক এর সমানুপাত। তার মানে কি, যে দেখো mvr ইজ ইকুয়ালস টু nh/2 পাই, h/2 পাই এর সমানুপাতিক। এখানে n দিয়ে, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার মানে কি এ কোনো 1.1 1.2 1.5 এটা হবে না, ঠিক আছে, বা হাফ 3/2 এগুলোও হবে না, সেগুলো তার মানে 1 2 3 4 এটা হবে। আর এন কখনো জিরো হবে না, জিরো যদি হয় তাহলে কৌণিক ভরবেগ শূন্য হয়ে যাবে। এটা কি কখনো সম্ভব? সম্ভব না। কেন? ভর তাহলে তোমার একটা জায়গায় মেনশন মানে হচ্ছে ভরবেগ শূন্য হচ্ছে, তার মানে ভর অথবা বেগ যে কোনো একটা শূন্য হতে হবে। ইলেকট্রনের ভর কি কখনো শূন্য হতে পারে? হ্যাঁ, অতি নগণ্য হতে পারে, তাই বলে কি শূন্য? অবশ্যই না, এক নাম্বার। দ্বিতীয়ত, আমরা একটু আগে বারবার দেখলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, বেগ যদি শূন্য হয় তাহলে কি ঘুরতে পারবে? ঘুরতে পারবে না, স্থির থাকবে। কিন্তু ইলেকট্রন কি কখনো স্থির থাকে? কখনোই না। তার মানে এটা ঘুরতে থাকবে। তো তার মানে 1 2 3 4 এভাবে করে যত দূর যায়। আচ্ছা, এনে এম হচ্ছে ইলেকট্রনের ভর, বি ইলেকট্রনের বেগ, আর পরমাণু ব্যাসার্ধ, এইচ প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবক যেটা সেটা তোমরা 19 বছর 6 পয়েন্ট শুনে রাখো, 6.626 ইন্টু 10⁻34, ঠিক আছে। সে এটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি পার সেকেন্ড। এখানে সরি, এখানে এককটা ভুল হতে পারে, একটু দেখে নিবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, আরও আমি ভুল করলে তোমরা অবশ্যই এটা বলতে পারবে, কারণ তোমরা 19 সুন্দর করে পড়ে আসছো। পরমাণু ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ ও ভর, এই তিনটার গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। ভরবেগ থেকে দেখো ভরবেগ, ভর ও আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। আর এটার সাথে যখন ব্যাসার্ধটা ঢুকবে গুণ হবে, তখন এটা হয়ে যাবে কৌণিক ভরবেগ। তারপর লাস্ট যে স্বীকার্য সেটা হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, শক্তি শোষণে আছে যে ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি শোষণ করবে। দেখো আমরা আগে দেখেছি যে উপরের শক্তি স্তরের শক্তি বেশি, নিচেরটার শক্তি কম। তাহলে মানে সমান পরিমাণ যদি শক্তি ছাড়া তো আর উপরে যেতে পারবে না, তো সেই শক্তিটা সে শোষণ করে উপরে যাচ্ছে। এই শোষণ বর্ণালীটা কিন্তু হয় কালো। দেখো শোষণ বর্ণালী সবসময় কালো হবে। ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাওয়ার সময় যে লম্ফ দেয় মানে লাফ দেয়, জাম্প দেয়, সেটাকে বলা হয় কোয়ান্টাম লম্ফ। শক্তি বিকিরণ, শক্তি বিকিরণ হচ্ছে ইলেকট্রন উপর থেকে নিচে আসার সময় শক্তি বিকিরণ করবে। যে পরিমাণ শক্তি শোষণ করবে সেই পরিমাণ শক্তি বিকিরণ করে সে ফিরে আসবে। বুঝতে পারছো? যে পরিমাণ সে শক্তি শোষণ করলো ঠিক সেই পরিমাণ শক্তি সে রিলিজ করে সে ব্যাক করবে, তখন সেটা বর্ণালী হিসেবে আসবে। আচ্ছা, শোষিত শক্তি আর বিকিরিত শক্তি সমান। দেখো এটা কিভাবে, ধরো কথার কথা তুমি তোমার বাসায় সেকেন্ড ফ্লোর থেকে তুমি থার্ড ফ্লোরে যাবা, তুমি উপরে যাচ্ছ, তোমার শক্তিটা একটু বেশি লাগতেছে, ঠিক আছে না? তার মানে কি ওখানে আসলে তুমি ওটার সাথে যদি এই যে দেখো এই উদাহরণটার সাথে কম্পেয়ার করো, তাহলে আসলে শক্তি বেশি লাগতেছে, শক্তি বেশি লাগতেছে সে শোষণ করবে। আবার দেখো তুমি যখন একই সেই থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে নামবা, তখন তোমার না সেই একই পরিমাণ শক্তি লাগবে না, যে পরিমাণ শক্তি না তুমি সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে গেছো, যে শক্তি ইউজ করে সেই পরিমাণ শক্তি তোমার লাগবে না।
তার চেয়ে কম শক্তি লাগবে। তো দেখো সেই একইভাবে ইলেকট্রনেরও সেই কম শক্তি লাগতেছে। তো কম শক্তি তার মানে আসলে তার কাছে এখন কি আছে, বেশি শক্তি আছে। সে বেশি শক্তি নিয়ে কিন্তু আবার সে নিচে যেতে পারবে না, তাইলে সে বেশি শক্তিটা কি করবে, ছেড়ে দিবে। সেই ছেড়ে দেওয়া শক্তিটাই বর্ণালী হয়ে ফিরে আসবে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে মানে শক্তি শোষণ আর বিকিরণের জন্য একটা কমন সূত্র আছে, ডেল ই ইজ টু E2 মাইনাস E1। তার মানে কি, শেষ অবস্থান, এখানে E2 হচ্ছে শেষ অবস্থানে, মানে ইলেকট্রন যে শেষ শক্তি, মানে সে সর্বশেষ যে শক্তি স্তরে অবস্থান করছিল সেই শক্তি স্তরের শক্তি, এবং সে ফাইনালি যেখানে গেল, E1 দিয়ে বোঝাচ্ছে যে ফাইনালি যেখানে গেল সেই সেই শক্তি স্তরের শক্তি। এই দুইটা পার্থক্য হলে সেটা সেটা হবে hc বাই ল্যামডা এর সমান বা h নিউ এর সমান। এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণালীর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, কালারে একটা কালার রেঞ্জ থাকে, যার কারণে হচ্ছে মানে আমরা বর্ণালীটা দেখতে পাই। আর বর্ণালী নাও দেখতে পারি, এটা হয়তো সামনে কোনো একটা ক্লাসে হয়তো আমি বলবো তোমাদেরকে। মানে ধরো যে এটা ইউভি হতে পারে, আলট্রাভায়োলেট রে তো আমরা দেখতে পাই না, অথবা ইনফ্রারেড রে হতে পারে, সেটাও আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যদি দৃশ্যমান রশ্মি হয় সেটা অবশ্যই আমরা দেখতে পাবো। আর এইচ নিউ হচ্ছে তোমার নিউ, যেটা এস তো তোমরা জানো প্লাঙ্কে দেবো, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। যদি তরঙ্গ দৈর্ঘ্য থাকে কোনো কিছুর, সেটা অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকবে। আর ফ্রিকোয়েন্সি সবসময় মানে যে রেঞ্জ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা ইনভার্সের সমান। ওকে, আচ্ছা, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতার মতো বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতাতেও চলে আসলাম। দেখো, বোরের পরমাণু মডেলে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায়, অর্থাৎ সর্বোচ্চ বেরিলিয়াম 3+ পর্যন্ত সম্ভব। তোমরা তো ইলেকট্রন বিন্যাস শিখেছো 9-10-এ। তো ইলেকট্রন বিন্যাস যখন তোমরা করবা, বেরিলিয়ামের 3+ মানে কি জানো, বেরিলিয়ামের 4টা ইলেকট্রন থাকে। তো যদি 3+ হয় তার মানে কি 3টা ইলেকট্রন সে কোনোভাবে ত্যাগ করেছে। ঠিক আছে, 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে একটা ইলেকট্রন থাকলে ওটার সম্ভব। আর অন্য কিছু, অন্যগুলো সম্ভব না, কারণ সেক্ষেত্রে অনেক বেশি শক্তি লাগবে। অনেক বেশি শক্তি থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু বাস্তবে সম্ভব নয়, যার কারণে সেটা প্র্যাকটিক্যালি এখানে সম্ভব হচ্ছে না, এটা আমাদের অমিট করা লাগছে। আর কারণ এক ইলেকট্রন কেন, তুমি যে দেখো এই যে একটা ইলেকট্রন একটা শক্তি স্তরে যাচ্ছে বা ফিরে আসতেছে, এখান থেকে তো বর্ণালীটা আসতেছে। এখন যদি একাধিক ইলেকট্রন থাকে, বা ধরো কথার কথা যার 2টা ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ মানে 2টা রাখতেই হবে, কোনোভাবে হচ্ছে ছাড়া যাচ্ছে না, তো এই ধরনের কেসের ক্ষেত্রে তখন তো আসলে বোঝা যাবে না। সেই কারণে হচ্ছে এটা একটা সীমাবদ্ধতা। বোরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে সমর্থন হয় না। এখন মনে হতে পারে কোত্থেকে আবার এই হাইজেনবার্গ আসলো। আসলে আমরা চল দেখি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদেরকে বলে যে দ্রুত গতিশীল কোনো কণার অবস্থান ও ভরবেগ সঠিকভাবে একই সাথে নির্ণয় করা যায় না। একটা যদি সঠিকভাবে নির্ণয় করতে পারি, আরেকটা অবশ্যই ভুল হবে। দেখো, ব্যাপারটা হচ্ছে এইরকম, তোমার গতি এতই বেশি, ইলেকট্রনের বেগ অনেক বেশি হয়। মানে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর একটা ইলেকট্রনের বেগ 2 পয়েন্ট সামথিং, মানে আমি মানে একটা অ্যারাউন্ড রেঞ্জ ধরতেছি, এটার বেগ অলমোস্ট অলওয়েজ 10⁵ থেকে শুরু করে, বা 10⁴ থেকে শুরু করে, মিনিমাম রেঞ্জ হচ্ছে 10⁴ থেকে শুরু 10⁶ 7 পর্যন্ত যায়। এটাও কিন্তু একটা বড় একটা নাম্বার, এটা তো অনেক বেশি একটা বেগ, এটা নির্ণয় করা যায় না। তুমি যদি বেগ নির্ণয় করতে চাও তাহলে অবস্থান নির্ণয় করতে পারো না। কথা একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তুমি ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতেছো, ওই যে অবস্থানটা নির্ণয় করছো না, এর বেগ ধুম করে বেড়ে গেছে, তুমি বলতে পারো। আর ধরো বেগ ধরছো, এই যে বেগ, যে মোমেন্টে বেগ তুমি পাইছো, এই মোমেন্টে তোমার ইলেকট্রনটা কোথায় আছে, ধরো এটা এখন বাংলাদেশে আছে ইলেকট্রনটা, তুমি বেগ নির্ণয় করছো, দেখবা সেই ইন্ডিয়া পার হয়ে অন্য কোথাও চলে গেছে, এত ফাস্ট যাবে। তো এই কারণে মানে বোরের মডেল না সেটা মানে সমর্থন করতেছে না। কারণ কেন, কিভাবে,
সেটা তো আমরা স্বীকার্যতা দেখি নাই, স্বীকার্যতা ডিরেক্ট দেখি নাই, কিন্তু আমরা যে কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাবটা আমরা দেখি, ওখানে কিন্তু এই সূত্র এটাই প্রমাণ করে যে যে বোর হচ্ছে হাইজেনবার্গের নীতিটাকে সমর্থন করছে না। ঠিক আছে, আচ্ছা দেখো একটা সূত্র আছে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল h/4 পাই। এখানে ডেল পি হচ্ছে কৌণিক ভরবেগ, মানে ভরবেগ, শুধু ভরবেগ। এম ইন্টু ডেল ভি, ডেল ভি হচ্ছে তোমার মানে বেগের পার্থক্য বা অতি নগণ্য, মানে হচ্ছে অতি নগণ্য সময়ের যে বেগটা ওটা বোঝাচ্ছে। আর ডেল এক্স হচ্ছে মানে অনিশ্চয়তা, অনিশ্চয়তা একটা রেট বলে, ডেল এক্স এর মান নির্ণয় করে অনিশ্চয়তা কত, বিভিন্ন এই ম্যাথ, এখানে এই থেকেও ম্যাথ হয়, বাট এগুলো ইম্পর্টেন্ট না, সাধারণত কোথাও আসে না। বিগত বছরের প্রশ্নগুলো বা ধরো যে তুমি কলেজ প্রশ্ন ঘাটো, অ্যাডমিশন প্রশ্ন ঘাটো, বোর্ড কোয়েশ্চেন ঘাটো, দেখবা এই মানে এই সূত্র নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। সর্বোচ্চ এ থেকে সূত্র আসতে পারে বা এই নীতিটা আসতে পারে, তো নীতিটা আমি দিয়েছি, তোমরা দেখবে। আচ্ছা, তারপর হচ্ছে বোরের পরমাণু মডেলের সাহায্যে ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করা যায়, কিন্তু তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করা যায় না। এখন আসো কণা ধর্ম কি আর তরঙ্গ ধর্ম। দেখো কণা ধর্ম, ইলেকট্রনের কণা ধর্ম, দেখো আমরা যে ইলেকট্রন ঘুরতেছে কিসের চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে, আমরা দেখতে পাইলাম কি আকারে ঘুরতেছে, ইলেকট্রন একটা কণা আকারেই তো ঘুরতেছে। নিউক্লিয়াসে প্রোটন একটা কণা, তাকে চারপাশে, তার চারপাশে ঘুরতেছে ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত একটা কণা, তাই না? কিন্তু এর তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করা যায় না। কিন্তু এটা যে তরঙ্গ ধর্ম আছে, তোমরা কি কোনোভাবে বুঝতে পারো কিভাবে? তরঙ্গ দৈর্ঘ্যের কথা একটু আগে বললাম, সে বর্ণালী বিকিরণ করে, তাহলে কি তার একটা তরঙ্গ ধর্ম আছে। কিন্তু তাহলে বর্ণালীতে যে ব্যাখ্যা মানে বর্ণালী বিকিরণ করে, আমরা এইটুকু তথ্য পাই। তো এই বর্ণালী নিয়ে আরো কথা, বর্ণালী যে তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণালী নিয়ে যে আরো অনেক কিছু আছে বিস্তারিত, এগুলো নিয়ে তো আমরা জানতে পারি না, তাই না? তো যার কারণে হচ্ছে এখানে বলা হচ্ছে আমরা কণা ধর্মটা ব্যাখ্যা করতে পারি, কিন্তু তরঙ্গ ধর্ম না ব্যাখ্যা করতে পারি। বিজ্ঞানী ব্রগলি এর সমীকরণ থেকে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করা যায়। এখানে বিজ্ঞানী ব্রগলি একটা সমীকরণ দিয়েছেন, যেটা হচ্ছে কণা ও তরঙ্গ ধর্ম উভয় ব্যাখ্যা করতে পারে, এবং একই সাথে যে কৌণিক ভরবেগ সেটা না যথার্থতা ব্যাখ্যা করতে পারে। দেখো তোমার সামনে দেখো, কৌণিক ভরবেগে উৎপত্তি ও যৌক্তিকতা বোর পরমাণু মডেলে ব্যাখ্যা করা যায় না। দেখো যে কোত্থেকে এই সূত্রটা ধুম করে নিয়ে আসলো বোর, এটা না বোর নিজে বলতে পারে না। বোর যখন এই প্রস্তাবটা দিছিল তখন না সে বলতেই পারে নাই যে আচ্ছা এই সূত্রটা কোথায় আসলো। যখন তাকে ক্লারিফাই করা হলো, যে মানে আজ করা হলো যে আপনি এই সূত্রটা কোত্থেকে পেয়েছেন, সে না ব্যাখ্যা করতে পারেন। তখন বিজ্ঞানী ব্রগলির কথা আমি বলতেছি যে যে একই সাথে কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারে তার সূত্র, এবং তার সূত্র একই সাথে এই যে ভোর যেটা ব্যাখ্যা করতে পারে নাই, যে তার সূত্রটা কোত্থেকে আসে, এই সূত্রটা না ব্যাখ্যা করতে পারে। তো যার কারণে আলটিমেটলি তার বোরের যে এই যে সূত্রটা, ফাইনালি হচ্ছে একসেপ্টেড হয়। আচ্ছা, বোরের পরমাণু মডেল দ্বিমাত্রিক, কিন্তু পরমাণু যে আসলে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে হতে পারে, এটা মানে দেখো মানে টু ডাইমেনশনাল, তুমি কাগজের মধ্যে আঁকবা 2D আকারের, এই 2D আকার পর্যন্ত শেষ। কিন্তু পরমাণু যে একটা গোলাকার একটা স্পিয়ার আকারে, যে ফুটবলের মতো করতে যদি তুমি চিন্তা করো, এরকম 3 ডাইমেনশনাল হয় পরমাণু, যেটা কিন্তু বোর বলতে পারেন। সে 3D হোক বা না হোক, সে জানে কিনা জানি না, জানতো কিনা আমি জানি না, কিন্তু তার ব্যাখ্যাটা 2D-কেই মোস্টলি সাপোর্ট করে। আর প্রতিটি বর্ণালী রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমষ্টি। এই সূক্ষ্ম রেখা সম্পর্কে বোর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। দেখো এই যে ছবিটাতে দেখো যে নো ম্যাগনেটিক ফিল্ড, এরকম স্টেজে থাকে যখন, তখন একটা বর্ণালী রেখা, একটা স্ট্রেট একটা সিম্পল লাইন। যখন ম্যাগনেটিক ফিল্ড, ধরো যে চুম্বক বা এরকম একটা ফিল্ড আমরা ক্রিয়েট করতেছি, তখন না এই রেখা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। শক্তির উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ হবে, ঠিক আছে? কিন্তু যত কম শক্তি তত কম ভাগ হবে, যত বেশি শক্তি তত বেশি ভাগ হবে। দেখো এখানে 3 ভাগে ভাগ হয়ে গেছে। তো এই সম্পর্কে না বোর ব্যাখ্যা করতে পারেন, বোর জানতো না এই সম্পর্কে।
আচ্ছা, বাদ দিলাম আমরা। হ্যাঁ, বোরের পরমাণু মডেল আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বকে সমর্থন করে না। আপেক্ষিক তত্ত্ব কি দেখো, কোনো পরমাণু ভর আস্তে আস্তে বেগে পরিণত হলে কি কমে যাবে, ভর কমে যাবে। ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। দেখো আলোর বেগে কোনো বস্তু যখন যাচ্ছে তখন মানে এর ভরটা না আসলে আস্তে আস্তে কমতে থাকে। এখন এখন এটা মানে কোনটা ট্রু, মানে আইনস্টাইন ট্রু না বোর ট্রু? এখন আইনস্টাইনও ট্রু আছে এক সেন্সে, আবার বোরও আছে একটু সেন্সে। কিন্তু দেখো আলোর বেগ পর্যন্ত না ইলেকট্রন যেতে পারে না। তো সেই সেন্সে তুমি বলতে পারো যে বোর ঠিক আছে, কিন্তু তার বেগ তো একেবারেই তো কম না। তার বেগ কি একেবারে কি কম? অবশ্যই না। তো সেই সেন্সে কিন্তু তার ভরটা আরো কমে যাওয়ার কথা। এখন যেহেতু তার ভর কমে না, তার আবার হচ্ছে বেগও হচ্ছে ডিফ্লেক্ট করতেছে না, তো সেই জন্য হচ্ছে আইনস্টাইন নীতিটাকে সে সাপোর্ট করছে না। বড় পরমাণু মডেলের সাহায্যে জিমেন প্রভাব ব্যাখ্যা করা যায় না। জিমেন প্রভাবটা হচ্ছে এই যে একটু আগে আমরা দেখলাম যে যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে হচ্ছে যে বর্ণালী রেখা অসংখ্য ভাগে ভাগ হয়ে যায়, মানে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়, সেটা জিমেন প্রভাব। মানে ওই যে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা যে দেখালাম, এটা বিভিন্ন ইফেক্টের কারণে হচ্ছে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়। তো এই বিভিন্ন ইফেক্টের মধ্যে যে জিমেন প্রভাব একটা। তারপর সামনে আমরা আসি, আরও আসবে যে প্রতিটি পরমাণুতে প্রোটন থাকে, এই প্রোটনের কারণে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, যে পজিটিভ চার্জযুক্ত যে আমরা প্রোটন থাকে, এটা কারণে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাই। বড় পরমাণু মডেলের সাহায্যে শুধুমাত্র হাইড্রোজেনের কক্ষপথ ব্যাখ্যা করা যায়, কিন্তু অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু উপবৃত্তাকার কক্ষপথ সময় ব্যাখ্যা করতে পারেনি। আচ্ছা দেখো, বোরের মানে হাইড্রোজেন গোলাকার, হাইড্রোজেনের কক্ষপথ গোলাকার, ঠিক আছে। এই যে বোরের পরমাণু এই মডেলের পরে বিজ্ঞানী বোর এবং আরো একজন বিজ্ঞানী সোমারফিল্ড নামে আরো একজন বিজ্ঞানী, এই দুইজন কম্বাইন্ডলি আরো একটা মডেল দিয়েছিলেন, যেটা তোমাদের জন্য লাগবে না বা বইয়েও নেই, একাডেমিতেও লাগে না, অ্যাডমিশনেও লাগে না। ফর এক্সট্রা ইনফো সেটা জেনে রাখো, তোমাদের ইন্টারেস্ট হতে পারে তাই বলতেছি। এই দুইজন বিজ্ঞানী কম্বাইন্ডলি হচ্ছে বের করেছিলেন যে মানে অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে পরমাণু আছে তাদের কক্ষপথগুলো সাধারণত উপবৃত্তাকার হয়। তো এটা না মানে বোরের মডেলে দেখা যায় না, কারণ বোরের প্রথম মডেলে আমরা দেখতে পাই যে ইলেকট্রন কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। দেখো ওখানে প্রথমে বলে দিয়েছে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, কিন্তু এটা একটা সীমাবদ্ধতা, দেখেছো? আচ্ছা, বোরের পরমাণু মডেলের সাথে স্টার্কের প্রভাব ব্যাখ্যা করা যায়। দেখো স্টার্কের প্রভাব কি, বোরের মডেল মানে জিমেন প্রভাবের মতোই। জিমেন কি ইউজ করেছেন? ম্যাগনেটিক ফিল্ড। আর স্টার্ক ইউজ করছে চার্জ ফিল্ড, ঠিক আছে। কারেন্ট দিয়েছে, কারেন্ট দিয়ে দেওয়ার কারণে এই চিত্রের মতো হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। এখন তোমরা যদি বিভিন্ন জায়গায় খুঁজতে যাও দেখবা যে দুইটার চেহারার একরকম। এখন এই চিত্র আর আগের চিত্র তোমাদের একটু কনফিউশন ক্রিয়েট করতে হবে যে না দুইটার মেকানিজম কি আলাদা কিনা। দেখো ম্যাগনেটিক ফিল্ড আর চার্জ ফিল্ড একই আরেকটা পরিপূরক, ঠিক আছে। তোমরা মানে একটু যদি মানে ম্যাগনেট দিয়ে কিন্তু চার্জ তৈরি করা যায়, প্লাস মাইনাসের ব্যাপার যেরকম আসে ঠিক একইভাবে তোমাদের ব্যাপারও আসে। কারেন্টে যেরকম প্লাস মাইনাস থাকে ম্যাগনেটেও থাকে, যার কারণে হচ্ছে বিভিন্ন মেরু তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসে কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য, বোর না রাদারফোর্ড? সেটা এখন তোমরাই বলতে পারবে। দেখো রাদারফোর্ডের পরমাণু অস্থায়ী মডেল আমরা দেখলাম। রাদারফোর্ডের তার মডেল যে শক্তি বিকিরণ করবে ইলেকট্রন সেটা বলতে পারে নাই। আবার রাদারফোর্ডের পরমাণু মডেলের কক্ষপথ আকার আকৃতি সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই। এটা তাহলে এটাও প্রবলেম। রাদারফোর্ড এর পরমাণু মডেলের সাহায্যে কক্ষপথের শক্তি ব্যাখ্যা করা যায় না, সেটাও ঠিক।
রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে কৌণিক ভরবেগ ব্যাখ্যা করা যায় না, এটাও একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। বোরের পরমাণু মডেল না এই সকল প্রবলেমগুলো অমিট করতে পারে। দেখো স্থায়ী মডেল, বর্ণালী ব্যাখ্যা করা যায়, আকার আকৃতি ব্যাখ্যা করা যায়, কক্ষপথের শক্তিও ব্যাখ্যা করা যায়, আবার কৌণিক ভরবেগও আমরা জানতে পারি বোরের মডেল থেকে। তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে বলো? অবশ্যই বোরের মডেল। আচ্ছা, তো আমরা আমাদের মডেল শেষ করলাম। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের, সেটা আমরা আসলে দেখি। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, নিউক্লিয়ার আইসোমার। দেখো তোমরা প্রথম তিনটাকে চিনো, কিন্তু শেষেরটাকে তোমরা চিনতে পারো না। এটা একটা এক্সট্রা ইনফো তোমরা ব্যবহার করতে পারো। দেখো আইসোটোপ কি সবাই জানো, এদের পারমাণবিক ভর সংখ্যা সমান হয়। দেখো পারমাণবিক ভর সংখ্যা সমান, হ্যাঁ অবশ্যই পারমাণবিক সংখ্যা সমান। দেখো হাইড্রোজেনের বিভিন্ন আইসোটোপ আছে, পারমাণবিক সংখ্যা কি ভিন্ন হয় তাই বলে? অবশ্যই না, ভর সংখ্যা ভিন্ন হয়। দেখো প্রোটিয়ামের 1, ডিউটেরিয়ামের 2, ট্রিটিয়ামের 3, তিনটা ভিন্ন। নিউট্রন সংখ্যা ভিন্ন, যার কারণেই তো ভর সংখ্যা ভিন্ন হচ্ছে। পারমাণবিক সংখ্যা এক হওয়ার কারণে পর্যায় সারণীতে এদের স্থান একই অবস্থানে। দেখো সকল হাইড্রোজেন আইসোটোপ কি হবে, 1 নাম্বার সবার প্রথমেই আসবে। আচ্ছা, ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকম হয়। উদাহরণটা তোমরা দেখে নিবে। আইসোবার হচ্ছে কি ভর সংখ্যা ভিন্ন হবে, ভর সংখ্যা সমান হবে, প্রোটন সংখ্যা ভিন্ন হবে। দেখো ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভিন্ন। দেখো উদাহরণ দেখলে তোমরা বুঝবা। তো আগে পয়েন্টগুলো দেখি আসো। নিউট্রন সংখ্যা ভিন্ন, পর্যায় সারণীতে এদের স্থান ভিন্ন ভিন্ন অবস্থানে। ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন। দেখো এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো মানে এখানে তার ন্যাচারাল মেইন যেটা এটাও আছে, আইসোটোপ আছে। দেখো তিনোটারই ভর সংখ্যা 14, কিন্তু এদের প্রোটন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা ভিন্ন মানে কি পারমাণবিক সংখ্যা ভিন্ন। পারমাণবিক সংখ্যা ভিন্ন মানে পর্যায় সারণীতে অবশ্যই এরা ভিন্ন অবস্থানে থাকবে। আর তোমরা দেখো নিউট্রন সংখ্যাগুলোও কিন্তু ভিন্ন। বিয়োগ করে দেখো ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাগুলো। প্রথমে আসে 8, তারপর আসে 7, তারপর আসে 6। দেখো তিনটা ভিন্ন সংখ্যা, তার মানে নিউট্রন সংখ্যাও ভিন্ন। আচ্ছা, যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে আইসোটোন বলে। উদাহরণ দিয়ে সরাসরি বোঝায়। দেখো পটাশিয়াম আর ক্যালসিয়ামের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুইটাই ভিন্ন, এদের পর্যায় সারণীতে এরা ভিন্ন অবস্থানে বসতেছে, ঠিক না? আর দেখো দুইটা বিয়োগ করে দেখো নিউট্রন সংখ্যা দুইটা সমান, তার মানে কি নিউট্রন 20, দুইটারই নিউট্রন কয়টা 20টা করে, তার মানে কি এদের নিউট্রন সংখ্যা সমান, এর কারণে এরা আইসোটোন। আচ্ছা, নিউক্লিয়ার আইসোমার কি, এটা তোমাদের জন্য নতুন, মনোযোগ দিয়ে শুনবে। যেসব পরমাণু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান কিন্তু অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয় ধর্মের পার্থক্য রয়েছে, তাদেরকে পরস্পরের নিউক্লিয়ার আইসোমার বলে। দেখো পারমাণবিক সংখ্যাও সমান হবে, ভর সংখ্যাও সমান হবে। তার মানে কি পারমাণবিক সংখ্যা যদি সমান হয় এবং ভর সংখ্যা সমান হয়, তার মানে অটোমেটিক্যালি নিউট্রন সংখ্যা সমান হবে। তো এদের অভ্যন্তরীণ পার্থক্য মানে গঠন, একটা ইন্টারনাল যে সিস্টেম গঠন এবং তেজস্ক্রিয় ধর্ম, মানে তেজস্ক্রিয়তা যে ব্যাপার, এটা ভিন্ন। এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে আমাদের নিউক্লিয়ার আইসোমার দিয়ে এগুলোকে ব্যাখ্যা করতে হয়। এদের ইলেকট্রন সংখ্যাও সমান হয়। একটু আগে বললাম যদি পারমাণবিক সংখ্যা সমান হয়, এরা অবশ্যই একই থাকবে পর্যায় সারণীতে এদের অবস্থান। আর বেশিরভাগ মৌলেরই ধর্ম একই। এখানে বেশিরভাগ মৌলের ধর্ম বলতে ভৌত ধর্ম বলা হচ্ছে। যেমন কথা হলো ব্রোমিন, সকল ধরনের ব্রোমিন তুমি যে স্টেটে থাকুক, তেজস্ক্রিয় ব্রোমিন হোক আর নর্মাল ব্রোমিন হোক, এদের ভৌত ধর্ম, এরা তরলই থাকবে। বুঝেছো? এরা বাষ্প হতে পারবে তো বা তরলেও থাকতে পারবে, এটা সমস্যা না। এখন দেখো উদাহরণ দিয়ে কি বুঝাচ্ছি। ব্রোমিন প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি যে এর অর্ধায়ু 4.4 আওয়ার্স, আর পরেরটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাত্র 18 মিনিট। কেন?
এখন প্রথমটাতে আমি তোমাদের বলি, একটা নিউক্লিয়াসে যখন মানে পজিটিভ চার্জযুক্ত অনেকগুলা প্রোটন থাকে, তাই না? কিন্তু আমরা চার্জ নিয়ে যেটুকু আমরা জানি, একই চার্জ যখন একসাথে থাকে তখন কি হয়, পরস্পর পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তো বিকর্ষণ করলে তো এটা কখনোই একসাথে স্টেবল থাকার কথা না, তাই না? তাহলে কিভাবে স্টেবল থাকতেছে? আবার নিউট্রনও এখানে হচ্ছে স্থির থাকবে, কারণ নিউট্রন তো নিউট্রাল। নিউট্রন নিউট্রাল তাই বলেই একে নিউট্রন বলা হয়। এখন দেখো, আসলে পরমাণুতে প্রোটন একই সাথে, প্রোটন একবার নিউট্রনে কনভার্ট হচ্ছে, নিউট্রন আবার প্রোটনে কনভার্ট হচ্ছে। এটা আবার কি জিনিস? সেটা হচ্ছে তোমরা দেখবা যে মানে পজিট্রন নামে একটা অস্থায়ী মূল কণিকা আছে। সেটা হচ্ছে ইলেকট্রনের ভর সঙ্গে সমান, কিন্তু এরা হচ্ছে পজিটিভ চার্জ। প্রোটন মানে পজিট্রন ত্যাগ করলে সে নিউট্রন হয়ে যায়, আবার নিউট্রন যখন পজিট্রনটাকে গ্রহণ করে সে তখন প্রোটন হয়ে যায়। বুঝেছ? এটা না আসলে ঘটতে থাকে, কন্টিনিউয়াস একটা প্রসেস ঘটতে থাকে। একবার এটা হয়, একবার ওটা হয়, একবার এটা হয়, একবার ওটা হয়। তো যখন একটা একটাকে ঠেলতে নিবে তখন হচ্ছে নিউট্রাল হয়ে যায়। নিউট্রাল হয়ে গেলে কি হলো, তার তো ঠেলাঠেলি বন্ধ হয়ে গেল। যখন সে ঠেলাঠেলি বন্ধ হয়ে যাবে তখন কি হবে, সে একটা জায়গায় আবার স্টেবল হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে পরমাণুতে হচ্ছে মানে হচ্ছে প্রোটনগুলো একসাথে থাকতে পারে। এখন দেখো 4.4 আওয়ার্স, তার মানে কি, এই এই স্টেটে প্রোটনের চেয়ে নিউট্রন সংখ্যা বেশি। তার মানে কি, নিউট্রন সংখ্যা যখন বেশি হয় তখন কি হয়, সে স্থির, সে স্টেবল। তার কারণে যখন ব্রোমিন এক মানে অণু আকারের কথায় তুমি যদি ধরো Br2, তাহলে সে কি হচ্ছে, সে আসলে ভেঙে যাচ্ছে না। তার স্টেবিলিটি, স্থিতিশীল মানে স্থিতিশীলতা স্থির। তো যার কারণে এটা ভাঙতে বেশি সময় লাগে। আর পয়টাতে দেখো মাত্র 18 মিনিট, কোথায় মানে অলমোস্ট 4.5 ঘন্টা, আর কোথায় 18 মিনিট। এখানে অবশ্যই প্রোটন সংখ্যা বেশি নিউট্রনের চেয়ে। যার কারণে একটা বিকর্ষণ কাজ করে। তো বিকর্ষণের কারণে এদের ভাঙতে কম সময় লাগে, এদের ভাঙা সহজ হয়, যার কারণে খুবই দ্রুত ভেঙে যায়, যার কারণে এটা 18 মিনিটে এসে ঠেকে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। পরে আসে আইসো ইলেকট্রনিক। দেখো এখানেও এই কিছু কেসগুলা এক্সেপশনাল কেস আছে, মানে যেটা তোমাদের কাছে আনো। আইসো ইলেকট্রনিক, দেখো নামেই বোঝা যায় যে আইসো, আইসো মানে কি একই, আর ইলেকট্রন মানে কি ইলেকট্রন সম্পর্কিত কিছু। দেখো যে সকল পরমাণু, অণু অথবা আয়নের, আমরা এতক্ষণ খালি মানে পরমাণু পরমাণুই করছি, এখানে এখন অণুও আসবে এবং প্লাস আয়নও আসবে। যে ইলেকট্রনের সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। চলো দেখি উদাহরণ দেখলে তোমরা দেখতে পাবে। দেখো অক্সাইড, ফ্লোরাইড, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, পানি, তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, অ্যালুমিনিয়াম আয়ন। এই যে এদের ইলেকট্রন সংখ্যা সেম সবারই, দেখো 10। অক্সাইডেরও 10টা ইলেকট্রন, নিয়নেরও 10টা ইলেকট্রন। এখানে দেখো মানে আয়ন হলে সব আয়ন হতে হবে এমন না, পরমাণু হলে সব পরমাণু হতে হবে এমন না, অণু হতে হলে সব অণু হতে হবে সেটা না। অণু আয়ন মিক্স হচ্ছে, দুইটার ধরো ইলেকট্রনের সংখ্যা সমান হচ্ছে, তার মানে এরা যে মানে অণু আয়ন পরস্পর হচ্ছে আইসো ইলেকট্রনিক। আবার পরমাণু আয়ন বা পরমাণু অণু এরাও আইসো ইলেকট্রনিক হবে। আবার পরেরটাতে উদাহরণ দেখো, কার্বন মনোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, নাইট্রোজেন অণু, সিলিকন, এদেরও কি হবে, এরাও আইসো ইলেকট্রনিক হবে। আইসোস্টার, এটার নাম দেখে বোঝা যাচ্ছে না। চলো দেখি এটা কি জিনিস। যে সকল অণুর মধ্যে সকল মানে যে সকল অণুর মধ্যে, এইবার দেখো স্টার্ট কি হয়েছে, অণুর মধ্যে যে সকল অণুর মধ্যে সমান সংখ্যক পরমাণু, সমান সংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে পরস্পরের আইসোস্টার বলে। দেখো অণুর মধ্যে পরমাণু আর সমান সংখ্যক ইলেকট্রন হবে, পরমাণুও সমান হইতে হবে, ইলেকট্রন হয় সমান হতে। তার মানে এটা না পরমাণু আর ইলেকট্রন দুইটা সমান হইতে হবে, পরমাণু সংখ্যা ইলেকট্রন ইজ ইকুয়ালস টু ইলেকট্রনের সংখ্যা, এরকম না, খবরদার। দেখো এটা কখনোই সম্ভব হবে না।
একটা বেরিলিয়াম অণু, আর এর বেরিলিয়ামের সাথে কয়টা অণু ইলেকট্রন, 4টা, তাহলে কি সমান হবে? এটা হবে না। তাই উদাহরণ দেখো, ক্লিয়ার হবে। আচ্ছা, উদাহরণটা এখানে আমি দিতে ভুলে গিয়েছি, ঠিক আছে? এখন দেখো, আচ্ছা দেখো, এখানে আইসোস্টারটা হচ্ছে তোমাদের কি বলি, ইলেকট্রন সংখ্যা পরমাণু সংখ্যা সমান হবে। দেখো, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন অণু হতে পারে। নাইট্রোজেন অণুতে কি N2, দুইটা পরমাণু, আর কার্বন ডাই অক্সাইডে একটা কার্বন একটা অক্সিজেন, অর্থাৎ একটা কার্বন একটা অক্সিজেন, এখানেও দুইটা পরমাণু। এখন তুমি হিসাব করে দেখো দুইটার ইলেকট্রন সংখ্যা সমান। দেখো ইলেকট্রন কয়টা, 7টা ইলেকট্রন একটা নাইট্রোজেনের, তো 7 7 7 14 হয়। আর কার্বনের 6টা ইলেকট্রন, অক্সিজেনের 8টা ইলেকট্রন, এখানেও 14টা ইলেকট্রন টোটাল। তো এরা অবশ্যই এইভাবে হচ্ছে আইসোস্টার হয়, দেখেছো? আচ্ছা দেখো, এখানে যারা পিডিএফ দেখবা তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই অবশ্যই এইটুকু তোমরা শুনে নিবে। এটুকু শুনে না নিলে তোমরা বুঝতেই পারবে না, ঠিক আছে? আচ্ছা, আইসোডায়াফার। আইসোডায়াফার কি? যে সমস্ত মৌলের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের পার্থক্যের সংখ্যা সমান তাদেরকে আইসোডায়াফার বলে। দেখো, যেমন পটাশিয়াম আর ফ্লোরিন, মানে নিউট্রন এবং প্রোটনের পার্থক্য সমান। আসো আমরা নিউট্রনটা আগে বের করি। পটাশিয়ামের নিউট্রন হচ্ছে কয়টা? এখানে পটাশিয়ামের 20টা, ফ্লোরিনের 10টা। এখন ওখানে 20 আর 19-এর পার্থক্য 1, আবার 10 আর 9-এর পার্থক্য 1, তাইলে এই ধরনের কেসের ক্ষেত্রে আইসোডায়াফার আসবে। এই যে দেখো, ইউরেনিয়াম আর থোরিয়াম, এরাও কিন্তু পরস্পরের কি হবে? আইসোডায়াফার হবে। দেখো আমি দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার আসি আমাদের কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যার সাহায্যে ইলেকট্রনের ঘূর্ণন, কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ঘূর্ণনের দিক নির্ণয় করা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, তারপরে আসে, মানে বুঝতে পারছো, ইলেকট্রনের ঘূর্ণন, কক্ষপথের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ঘূর্ণনের দিক নির্ণয় করা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এই সংজ্ঞা থেকে হয়তো তোমাদের ক্লিয়ার হতে না পারে, এইখান থেকে আমাদের বিভিন্ন 4টা পোর্শনে আমরা কোয়ান্টাম সংখ্যাকে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী বোর আবিষ্কার করেছেন। দেখো, ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে কোন প্রধান শক্তি স্তরের থেকে আবর্তন করে বা ঘুরে তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। দেখো, আমরা দেখেছিলাম কি mvr ইজ টু nh/2π, এখানে সেই এনটাই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন এর মান যত বেশি শক্তি স্তরের বা ইলেকট্রনের শক্তি তত বেশি, তার মানে কি এন, দেখো এন যদি 2 হয় তার মানে দ্বিতীয় শক্তি স্তর, আর যত বেশি উপরের শক্তি স্তর তত বেশি শক্তি, আর সেইখানে যদি ইলেকট্রন থাকে সেখানকার ইলেকট্রনের শক্তিও তত বেশি। এন স্কোয়ারের মান যত, শক্তি স্তরে অরবিটাল সংখ্যা তত, তার মানে কি এন স্কোয়ার দিয়ে অরবিটালের সংখ্যা নির্ণয় করা যায়। ঠিক আছে, অরবিটাল কি তোমার সামনে বলবো তোমাদেরকে। আচ্ছা দেখো, এন ইজ টু 1 হলে অরবিটাল একটি, দেখো ওই যে এন স্কোয়ার থেকেই আসছে। এন ইজ টু 2 হলে অরবিটাল 4টি, দেখো 2 স্কোয়ার মানে 4। একইভাবে 3 এর ক্ষেত্রে প্রযোজ্য, আর একটি শক্তি স্তরে 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকে। দেখো 2n স্কোয়ার সূত্র সীমাবদ্ধতা, এন এর মান 4-এর বেশি হলে 2n স্কোয়ার সূত্র প্রযোজ্য নয়, কারণ এন এর মান যত বেশি হোক ইলেকট্রন সংখ্যা 32-এর বেশি হবে না। দেখো, মানে এন যদি 5 হয়, অনেক ক্ষেত্রে 5 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন যাওয়া লাগতে পারে, সেখানে কিন্তু
মানে হিসাব করে দেখো 64টা আসে, হিসাব করে দেখো 64 হয়, সরি 5 হলে দেখো কয়টা হয়, এম স্কোয়ার 25 × 50, কিন্তু 50টা ইলেকট্রন কখনো থাকতে পারে না, বুঝেছো, কখনোই থাকতে পারে না। এবং এটা সম্ভব না, কারণ দেখো এস যে অরবিটাল দেখেছো, এস হচ্ছে নিতে পারে দুটা, পি উপশক্তি স্তর নিতে পারে 6টা, ডি নিতে পারে কয়টা বলো তো, ডি নিতে পারে 10টা, এবং এফ নিতে পারে 14টা। যোগ করে দেখো তোমরা, 14 10 24, 24 6 30, এবং আসে 2 যোগ করলে হয় 32, কিন্তু ওটা কিন্তু এটাকে সমর্থন করে না, যেটা হচ্ছে এই সূত্রের সীমাবদ্ধতা। সর্বশেষ শক্তি স্তরে 8টি এর বেশি ইলেকট্রন থাকবে না। দেখো এখানে দেখো তোমরা, এই যে দেখো 3s2 3p6 আর্গন, এখানেই হচ্ছে 8টা ইলেকট্রন। আচ্ছা আমরা আগে দেখি 2s2 2p6 দেখি, সর্বশেষ শক্তি স্তরে 8টি এর বেশি ইলেকট্রন থাকবে না, এখানে সর্বশেষ শক্তি স্তর এখানে 3 নম্বর শক্তি স্তর বোঝাচ্ছে, 8টা ইলেকট্রন এর বেশি থাকতেছে না। আচ্ছা পটাশিয়ামের ক্ষেত্রেও দেখি 3s2 3p6, এখন ডি আসছে, ডি কোথায় আসলো গেল, এরকম তোমাদের প্রশ্ন থাকতে পারে। আসো পরে সীমাবদ্ধতাতে আমরা দেখি। সর্বশেষ শক্তি স্তরে ঠিক আগের শক্তি স্তরে দেখো, আগের শক্তি স্তরে 18টি বেশি ইলেকট্রন থাকতে পারে না। এবার দেখো জিঙ্কের ক্ষেত্রে দেখি 3s2 3p6 3d10, তারপর আছে 4s2, দেখো 18টা বেশি কি ইলেকট্রন আছে? নাই। এই সব জিনিস কি তুমি 2n² সূত্রের ধারে কাছে যাবে? যাবে না, এটা একটা প্রবলেম। ভেতরের শক্তি স্তর পূর্ণ না করে যদি বাইরের শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, তবে বাইরের শক্তি স্তরে 2টি এর বেশি ইলেকট্রন থাকবে না। দেখো পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম লাস্টে হবে 4s1, দুইটির বেশি না, এখানে 2টার কম। তারপর ক্যালসিয়ামের ক্ষেত্রে 4s2, এখানেও 2টা। আর স্ক্যান্ডিয়াম দেখো এখানে 3d1 এসে তারপর 4s2 হয়ে গিয়েছে, এই যে 4s2 তে গিয়েছে, তারপরে যে একটা ইলেকট্রন আবার 3d-তে ব্যাক করেছে। দেখো 2টা বেশি থাকবে না, দেখো ভিতরে শক্তি স্তর পূর্ণ না করে নেই, 3d কি পূর্ণ করেছে? না, পূর্ণ না করে যদি ধরো কোনোভাবে বাইরে গেছে ইলেকট্রন, এখানে 2টা বেশি থাকবে না। দেখো আচ্ছা 2n² এগুলো ক্লারিফাই করতে পারে না, এটা হচ্ছে 2n² এর সীমাবদ্ধতা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সোমারফিল্ডের কথা তোমাদেরকে একটু আগে বলেছিলাম, তো তিনি হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যাটা নির্ণয় করে। একটি প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরকে থেকে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে, সেটি যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে এল দ্বারা প্রকাশ করা হয়, ওকে, একে এল দ্বারা প্রকাশ করা হয়। দেখি আসো। আচ্ছা আরেকটু তোমাদের ক্লিয়ার করি, তোমরা হয়তো নাও বুঝতে পারো, যে একটি প্রধান শক্তি স্তরে কোন উপশক্তি স্তর, তার মানে কি এসপিডিএফ এর কথা বলা হচ্ছে এখানে। আসলে কোন উপশক্তি স্তরের থেকে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করা হয়, যে এসপিডিএফ এর কোথায় থেকে যে আবর্তন করবে সেটা যে কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করবে, সেটাই হবে তোমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে দেখো আসো সামনে আগাই, এখানে L=0 থেকে n-1 পর্যন্ত বোঝায় এল এর মান, অর্থাৎ এল এর মান যতগুলো উপশক্তি স্তরের সংখ্যা ততগুলো। এটা দিয়ে কি বুঝালাম, দেখো n=1, তার মানে n-1, 1-1 0, তার মানে কি এল এর মান এখানে কয়টা? 0, 0 তো তাও একটা মান, হ্যাঁ এখানে মান 0 হতে পারে, কিন্তু তাও একটা মান 0, তাই ওই একটা দিয়ে এজ বোঝাচ্ছে। তারপর n=2 হলে n-1 করে আসে 1, তার মানে কি এখানে 0 আছে 1ও আছে, তাহলে কি হলো, মান কয়টা হলো? 2টা হলো, তাহলে এসপি আসলো। এভাবে 3 হলে আসবে এসপিডি, তারপর আসবে এসপিডিএফ। আচ্ছা এরপরে আরেকটা কথা দেখো, যখন 5 হয়ে যাবে তখন এসপিডিএফ এর পরে আর কিছু আসবে না, কারণ এসপিডিএফ দিয়ে পর্যায় সারণীর 118টা মৌলের ইলেকট্রন বিন্যাসটা টোটালি কমপ্লিট করা যায়, এর বেশি আর লাগে না।
যার কারণে হচ্ছে এসপিডিএফ এর পরে আর আমরা ব্যবহার করি না। আচ্ছা, এই দেখো আমি দেখিয়েছি 2 × 2L প্লাস এল সূত্র দ্বারা উপশক্তি স্তরের সংখ্যা ইলেকট্রন সংখ্যা জানা যায়। দেখো পি উপশক্তি স্তরে যে 6টা এল থাকতে পারে আমি বলেছি, এফ এ থাকে 14টা, এস এ থাকবে 2টা, ডি তে থাকবে 10টা। দেখো এসপিডি এর আকৃতির আমি এটা দেখেছি, এস হচ্ছে যে গোলাকার, তার মানে কি বর্তুলাকার বলা হয়। তুমি যদি মানে এস এটা গোলাকার দিয়ে তো তুমি কি বুঝবা, 2D বুঝবা। বর্তুলাকার বলে ফুটবল বা স্ফেরিক্যাল এরকম আকৃতি বোঝায়, যার কারণে এটাকে বর্তুলাকার বলা হয়। পি হচ্ছে ডাম্বেল আকার বলা হয়, ডাম্বেল। ডাম্বেল হচ্ছে কি, দেখো ডাম্বেল হচ্ছে তোমরা এই যে বেলুন ফুলায় যখন তোমরা মানে ছোট করে ফুলায়, মানে দুইটা একটা মোচড় দিয়ে দুইটা করে ফেলো, মানে দুই মাথায় পাঠায় দাও বায়ুটাকে, বেলুনের বায়ুটাকে, ওটা একটা ডাম্বেল শেপের হয়। আর এটার সাথে যখন আরো একটা লাগায় জোড়া দিয়ে গিট দিবা, তখন এটা হয়ে যাবে ডাবল ডাম্বেল। বুঝছো? পি হচ্ছে ডাম্বেল আকার, ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকার, আর এফ এর হচ্ছে এখন পর্যন্ত বিজ্ঞানীরা হচ্ছে ক্লিয়ারলি এটা নিশ্চিত করতে পারেনি যে এফ এর ফিক্সড আকৃতি কি। তো এই জন্য এটা আমি এখানে মেনশন হইনি, এটা তোমরা গবেষণা করে তোমরা বের করবা। ঠিক আছে, আমরা হচ্ছে মানে তোমাদের জুনিয়রদেরকে পড়াবো। ঠিক আছে, এবার আসি চুম্বক কোয়ান্টাম সংখ্যা। বিজ্ঞানী জিমেনের কথা একটু আগে বলেছিলাম, উনি হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যার মানে আবিষ্কারক। দেখো চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে নির্ণয় করা হয় বা প্রকাশ করা হয় তাকে চৌম্বক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। এই যে আমরা যে উপশক্তি স্তর বলি যে এসপিডি, এটা যখন এটা আরো মানে বিচ্যুতি ঘটে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, তো এটা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করা হয় সেটাই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এখান থেকে এস তো এসি, এস এর সাথে আর কিছু যায় না। পি থেকে আসে পিএক্স, পিওয়াই, পিজেড, আর ডি থেকে আসে ডিএক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। একে এম দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, আর এর সাহায্যে অরবিটাল সংখ্যাও নির্ণয় করা। এল ইজ টু 2 হলে এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস 2 পর্যন্ত। দেখো -2, -1, +1, +2। স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে দেখো গোল্ডস্মিথ এবং উলেনবেক এরা কম্বাইনলি এটা নির্ণয় করে। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নিজ অক্ষের চারপাশে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করা হয় তাই স্পিন বা ঘূর্ণ কোয়ান্টাম সংখ্যা বলে। এবং ঘুরতেছে ইলেকট্রন, দেখো এটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো এস দ্বারা প্রকাশ হয়, এর মান ±12। এটা দিয়ে এমন মনে হতে পারে ভাইয়া কি বলতেছি, খিচুড়ি, কিছুই তো বুঝি না। দেখো বুঝবা, কঠিন কিছু না, রকেট সায়েন্স না এটা। প্রতিটি ইলেকট্রন এর পরিধির অর্ধেক পথ অতিক্রম করে। দেখো এটার সাথে শোনো, অরবিট বা কক্ষপথের সাথে এটা মিলায় না, এটার কনসেপ্ট আর অরবিটের কনসেপ্ট একেবারেই আলাদা। প্রতিটি ইলেকট্রন অরবিটালের পরিধি অর্ধেক পথ অতিক্রম করে। তার মানে কি, তুমি কথা কথা এস অরবিটালটাকে তুমি ধরো বর্তুলাকার, এটার একটা হাফ, এটা পরিধির হাফ ঘুরবে একটা ইলেকট্রন অরবিটাল। প্রতিটা অরবিটাল 2টা ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, এসে যেমন 2টা থাকে, সেরকম ধরো যে হাফ গেছে একটা ইলেকট্রন আর বাকি হাফ যাবে আরেকটা ইলেকট্রন বিপরীতমুখী আকারে। তো একটা প্লাস হলে একটা মাইনাস হবে, আরেকটা মাইনাস হলে আরেকটা প্লাস হবে, এইরকম। তারপরে আসো বিভিন্ন অরবিটাল। এই চিত্রটা এই যে দেখো, এই যে বর্তুলাকার, এই যে পিএক্স পিওয়াই। দেখো পিএক্স বললে এক্স অক্ষ বরাবর থাকবে অরবিটালটা, যে মানে পিওয়াই মানে দেখো যেটা থাকবে সেই অক্ষ বরাবর, পিওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর, পিজেড মানে জেড অক্ষ বরাবর। আর দেখো ডিএক্স ওয়াই,
ডিএক্সওয়াই বলে যে দুইটা অক্ষ বলবে সেই দুইটা অক্ষের মাঝ বরাবর যাবে, একেবারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে। দেখো প্রথমটাতে দেখো, এই যে দেখো এক্স ওয়াই এর মাঝে আছে, ক্লিয়ার? ডি জেড এক্স, সরি ডি এক্স ওয়াই আছে, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স একই রকম করে মানে মাঝ বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল আকারে যাবে। আর যখন ডি এক্স স্কোয়ার ডি মানে ওয়াই স্কোয়ার আসবে, তখন মানে এদের অক্ষ বরাবর আসবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলে একেবারে অক্ষ বরাবর আসবে। আর ডি জেড স্কোয়ার মানে যে অক্ষ বরাবর যাবে, আর সাথে আরেকটা তো থাকতে পারে যেহেতু ডাবল ডাম্বেল আকার, সেটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থান করবে, বুঝেছো? আচ্ছা, তারপর আসো ইলেকট্রনের সংখ্যা নির্ণয়। ইলেকট্রনের সংখ্যা কিভাবে নির্ণয় করবা বলো? দেখো এরকম একটা কক্ষপথ দেওয়া থাকবে তোমাদের কোশ্চেনে, আর তারপর হচ্ছে এই প্রসেসে তোমরা নির্ণয় করবা। দেখো এল এর বিভিন্ন মানের জন্য এই যে 4n-1 দিয়ে যে কয়টা মান হয় এরকম বের করবা। তো একটা থাকলে 4s হবে, 4p হবে, 4d হবে, এরকম। আর হচ্ছে এরকম মানের উপর নির্ভর করে m বের করবা। তারপর হচ্ছে কয়টা অরবিটাল, এটা তো তোমরা এভাবেই সহজে বের করতে পারবা। এস হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এটা দিয়ে আসলে কি হবে, প্রতিটা অরবিটাল দুইটাতে থাকবে, যেমন পি এক্স দুইটা, পি ওয়াই দুইটা, পি জেড দুইটা, এইভাবে দুইটা দুইটা মানে টোটাল 6টা হচ্ছে পি। ডি এক্স ওয়াই দুইটা, তারপর ওয়াই জেড দুইটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা, ডি জেড এক্স দুইটা, তারপর হচ্ছে ডি জেড স্কোয়ার হচ্ছে দুইটা, টোটাল হবে 10টা। এফ এর ক্ষেত্রে এভাবে হবে 14টা, বুঝেছো? তো যার কারণে এখন দেখো এই যে দেখো 3 আর 5, দেখো এই যে অরবিটাল, অরবিটাল দেখো প্রত্যেকটা অরবিটাল সাথে এক ধরনের গুণের মতো আকার আছে। এখানে প্লাস মাইনাস হাফ দিয়ে কি বোঝাচ্ছে জানো? মানে দুইটা ইলেকট্রন এটা বোঝাচ্ছে। হ্যাঁ এই যে দেখো 2, 3 গুণ 2 6, 5 গুণ 2 10। হ্যাঁ এইভাবে করে টোটাল চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। এখন দেখো আরো যে 2n² বলতে পারো, 2 × 12+1, এরকম বিভিন্ন ফর্মুলা আছে। এগুলো একটা দিয়েও তুমি যদি নির্ণয় করো তোমাকে কোনো মার্কস দেওয়া হবে না পরীক্ষার খাতায়, তোমাকে মার্কস কেটে দেওয়া হবে। তুমি যেভাবেই তোমার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলো 3 মার্কের বা 4 মার্কের জন্য, অবশ্যই জাস্ট খালি এইটুকু ছোট একটা চার্ট করে দিবা, তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে এবং 1 মার্কসও কাটবে না। যদি টিচার বুঝতে পারে যে তোমার প্রসিডিউর সব ঠিক আছে, তোমার ফুল মার্কস দিতে বাধ্য। ওকে, অরবিটাল অরবিটালের পার্থক্যে আসি আমরা। নিউক্লিয়াসের চতুর্দিকে যে সমস্ত অঞ্চলে ইলেকট্রন আবদ্ধ করে তাদেরকে অরবিট বলে। আর অরবিটের যে সমস্ত অঞ্চলে বা স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাই হচ্ছে আমাদের অরবিটাল। অরবিট হলো দ্বিমাত্রিক ধারণা, আর অরবিটাল হলো ত্রিমাত্রিক অঞ্চল। দেখো আমি বলেছি যে কি বোরের মডেল 2D মানে 2 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক। আর একটু আগে বিভিন্ন অরবিটাল চিত্র দেখালাম, কি ওটা 3D না অবশ্যই, এই জন্য এটাকে বলা হয় ত্রিমাত্রিক। অরবিটের কোনো দিকদর্শী ধর্ম নেই, অরবিটালের দিকদর্শী ধর্ম আছে। দেখো অরবিটের যেটা দিকদর্শী ধর্ম, অরবিট একটা কক্ষপথ, এটার কোনো দিক আছে না, দিক নেই। আর যখন অরবিটাল কথা বললাম, এই যে এক্স ওয়াই বা জেড, এই যে বিভিন্ন অক্ষের দিক আসে কিন্তু, বুঝেছো? এর জন্য বলা হচ্ছে এর দিকদর্শী ধর্ম আছে। তারপর হচ্ছে ইলেকট্রনকে কণা রূপে ধারণা করে অরবিটালের অবতারণা করা হয়। আচ্ছা, অবতারণা বলতে কণা রূপে, দেখেছো মানে এই ব্যাপারটা ফার্স্টে রাদারফোর্ড আনে, যার কারণে হচ্ছে কণা রূপে ধরেছে। আর হচ্ছে ইলেকট্রনকে ঋণাত্মক আধান বিশিষ্ট মেঘ রূপে কল্পনা করে অরবিটালে অবতারণা করা হয়। এটা আবার কি? এটা হচ্ছে মানে একটা এরিয়া, দেখো সংজ্ঞাই বলা হচ্ছে যে যে সমস্ত অঞ্চলে পাওয়ার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে অরবিটাল। দেখো বিভিন্ন যে 3D আকারে দেখো এটাকে আরো ভালো মতো বিশ্লেষণ করে যে পিএক্স পিওয়াই পিজেড এই তিনটাকে কম্বাইন হলে আরেকটা চিত্র আসবে। এটা দেখো তোমরা ইন্টারনেটে খাটলেই তোমরা দেখতে পারবে, এই আলাদা একটা ফরম্যাট আসবে। এদের একটা মানে দেখো ডাবল ডাম্বেল যে আছে বা ডিতে, বা শুধু ডাম্বেল যেটা আছে পিতে, এইখানে একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে জাস্ট খালি ইলেকট্রনটা থাকবে, সব জায়গায় থাকবে না। তো এটা ইলেকট্রনের মেঘ বোঝায়।
এখন মেঘ, ইলেকট্রনকে তুমি যদি কণা বিন্দু 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 অনেকগুলো কণা, এইভাবে তো ইলেকট্রন থাকতে পারে না। বাট এই যে মেঘ বলতে বোঝায় কি, তোমার যে আধান বিশিষ্ট একটা নেগেটিভ চার্জ, নেগেটিভ একটা পার্ট বোঝায়, ওই পার্ট থেকে এই অরবিটালের পোর্শনটা আসে। রাদারফোর্ড এবং বোরের মতবাদ অনুযায়ী অরবিট বৃত্তাকার এবং সোমারফেল্ড এর মতো অরবিট বৃত্তাকার বা উপবৃত্তাকার, এই একটু যেটা বলেছি মডেলে। তারপর দেখো, কিন্তু এক এক অরবিটালের আকৃতি এক এক রকম, অর্থাৎ অরবিটের সাথে অরবিটালের আকৃতি কোনো মিল নেই। দেখো ওখানে কিন্তু বৃত্তাকার বা উপবৃত্তাকার একটা ফিক্সড, কিন্তু এসপিডিএফ দেখো চারটার আকৃতি চার রকম, তাহলে কি মিল আছে? মিল নেই। অরবিটের ক্ষেত্রে ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একই সাথে নির্ণয় করা যায়, এটা বোরের মতবাদ অনুযায়ী আমরা এটা পাই। কিন্তু অরবিটাল এর ক্ষেত্রে একই সাথে ভরবেগ এবং অবস্থান নির্ণয় করা যায় না। এইখানে তোমার হচ্ছে ইলেকট্রনের বেগ বেশি থাকে, মানে এরকম কনসেপ্ট অনুযায়ী অরবিটালের ক্ষেত্রে ওই যে হাইজেনবার্গকে হচ্ছে সমর্থন করে অরবিটালের নীতিটা, যেটা হচ্ছে আমরা অরবিটের ক্ষেত্রে পাই না। একটি অরবিটে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, কিন্তু একটি অরবিটালে শুধুমাত্র 2টি ইলেকট্রন থাকতে পারে। এটা তো সহজ ব্যাপার। অরবিটকে KLMN ও প্রভৃতির দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু অরবিটকে শুধুমাত্র SPDF দ্বারা প্রকাশ করা হয়। তো আজকে এই পর্যন্তই থাকো, ঠিক আছে? তোমরা ধৈর্য ধরো, তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসগুলো করো, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। তো আশা করি সামনে কোনো ক্লাসে হয়তো দেখা হতে পারে। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।